হসপিটালে বসে যখন প্রসব যন্ত্রণায় ছটফট করছি তখন আমার শাশুড়িকে একজন ডক্টর জিজ্ঞেস করলো পেশেন্টের হাজবেন্ড কোথায়। তখন আমার শাশুড়ি জবাব দিল আমার ছেলে প্রবাসে থাকে। তখন ডক্টর আমার শাশুড়িকে বলল পেশেন্টের সাথে তার হাজবেন্ডের একটু কথা বলিয়ে দেন, তাহলে সে মনে সাহস পাবে। আর যেহেতু সে প্রথমবার মা হচ্ছে তার সাহসের অনেক বেশি দরকার আছে। শাশুড়ি যখন তার ছেলেকে ফোন দিয়ে ফোনটা আমার হাতে দিলেন, কানে নেওয়ার ঠিক সাথে সাথেই অপর প্রান্ত থেকে আমার স্বামী যা বলতে শুরু করলো সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে আমার ভালো মন্দ কোনো কিছু না জিজ্ঞেস করেই বলতেছো এত ঢং করো কেন, দেশে কি তুমি একাই মা হচ্ছ? এই পৃথিবীতে আর কি কেউ মা হয় না? তোমার মতো তো এরকম কেউ করে না। কথাগুলো শোনার সাথে সাথেই আমার দু চোখ দিয়ে অনবরত পানি চলে আসছে। তখন আমি ফোনটা আমার শাশুড়ির কাছে দিয়ে দেই। তখন আমি ঠিক বুঝতে পারছিলাম না প্রসব যন্ত্রণায় আমি বেশি কষ্ট পাচ্ছি নাকি তার কথার আঘাতে তার চেয়েও দ্বিগুণ কষ্ট পাচ্ছি। দুপুর থেকে রাত পর্যন্ত ব্যথায় আমি ছটফট করতে থাকি। তারপর ডাক্তার আমার শাশুড়িকে আর আমার বাবাকে তার চেম্বারে ডাকলো। ডাক্তার বলতে শুরু করলো পেশেন্ট তো অনেকক্ষণ ধরেই কষ্টে কাতরাচ্ছে, যেহেতু তার জরায়ুর মুখ খুলছে না তাহলে তাকে আমরা সিজার করে ফেলি, না হলে মা এবং অনাগত সন্তান দুইজনেরই একটা ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু আমার শাশুড়ি কোনো মতেই সিজারের জন্য রাজি হচ্ছিল না। যখন বাবা দেখতেছে আমি কষ্টে কাতরাচ্ছি তখন বাবা তাকে অনুরোধ করছে বিএন সাহেব আপনি আমার মেয়েটাকে সিজার করার অনুমতি দিন। বাবার এই কথা শুনে আমার শাশুড়ি তাকে বলে একটা শর্তে সিজারের অনুমতি দিতে পারি, যদি সিজারের সব খরচ বহন আপনি করতে পারেন। শাশুড়ির মুখে এই কথা শোনার পর আমার বাবা মাথা নিচু করে ফেললেন, কারণ আমার বাবার বাড়ির এতটাও সামর্থ্য ছিল না যে আমার সিজারের সম্পূর্ণ খরচ তারা বহন করবে। বাবার চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো, কারণ একটা বাসার দারোয়ানগিরি করে আমাদের সংসারটা চলে। তাছাড়া আমার আরো দুটো ছোট বোন আছে, তাদেরকে নিয়েও তো আমার বাবার ভাবতে হয়। তখন বাবাকে আমি আমার কাছে ডেকে বলছি বাবা আমি যদি ব্যথায় মরেও যাই তাও তুমি সিজার করার কথা বলবেও না। আমার বাবা শুধু আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, তার আসলে করার কিছুই নাই। একটু পরেই আমার শাশুড়ি তার ছেলের সাথে কথা বলতে বলতে আমার কাছে আসলো। তোর বউ শুধু শুধুই ঢং করছে, ইচ্ছে করেই চিল্লাচিল্লি করে পুরো হসপিটাল মাথায় করে রাখছে। আমিও তো 5 সন্তানের মা হয়েছি, কই আমার তো কখনো এরকম করতে হয় নাই। আমার দিকে তাকিয়ে তাকিয়ে ইনিয়ে বিনিয়ে আরো নানান ধরনের মিথ্যা কথা তার কাছে বলতেছিল। আর সেখানে থাকা একজন কর্মরত ডাক্তার তার সব কথা শুনতে পায়। ডক্টর তখন আমার শাশুড়িকে বলল আপনি নিজেও তো একটা মেয়ে হয়ে কখনো মেয়ের কষ্ট বুঝতে চেষ্টা করেন না? আপনি নিজেও তো মা হয়েছেন, একটা মেয়ে ব্যথায় কাতরাচ্ছে আর আপনার কাছে সেটা নাটক মনে হচ্ছে? এত নিষ্ঠুর কিভাবে হতে পারেন আপনি? এই মুহূর্তে যদি তাকে সিজার করানো না হয় আর যদি তার সন্তান এবং তার কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু হসপিটালের পক্ষ থেকে আপনাদের মা ছেলের নামে মামলা করা হবে। ডাক্তারের এই হুমকি শুনে তারপর কোনো দিক না পেয়ে আমার শাশুড়ি তখন সিজারের জন্য রাজি হলো আর আমাকেও সিজার রুমে নিয়ে যাওয়া হলো। সিজারের পর আরো 8 দিন আমাকে হসপিটালে থাকতে হয়, কিন্তু এই 8 দিনে একবারও আমার স্বামী আমার খোঁজ খবরও নেয় নাই, কিন্তু তার মায়ের সাথে সে প্রতিদিনই কথা বলতো। 8 দিন পর আমি বাসায় ফিরলাম এবং আমি নিজে থেকেই আমার স্বামীর কাছে কল দেই। কল দেওয়ার পর সে একটা বারের জন্য আমাকে জিজ্ঞেস করে নেয় আমি কেমন আছি বা আমাদের সন্তান কেমন আছে। সে প্রথম কথাটাই বলল আমি তোমাকে যে 9,000 টাকা দিয়ে আসছি প্রবাসে আসার সময় সেটা তুমি কিভাবে খরচ করছো সেটার হিসাব দাও। তার এই কথা শুনে আমি অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে আছি, কিছু বলার মতো ভাষা নেই। আমার স্বামী কখনোই আমার কাছে টাকা পাঠাতো না, কিন্তু আমার শাশুড়ির কাছে সবসময় পাঠাতো। তার কাছে যদি কখনো হাত খরচের টাকা চাইতাম তখন সে মুখের উপরে বলে দিত তোমাকে যে 3 বেলা খাইয়ে পরিয়ে এ বাড়িতে রেখেছি এটাই অনেক, আবার কিসের হাত খরচ। সিজার করে আসার পর ডক্টর আমাকে বলেছিল আরো 15 দিন পর যেন একবার গিয়ে চেক আপ করিয়ে আসি। যেহেতু আমি ডাক্তারের কাছে যাব সেই জন্য আমার কিছু টাকার দরকার ছিল আর আমি আমার শাশুড়ির কাছে গিয়ে টাকা চাই। তখন সে আমার মুখের উপরে জবাব দিয়ে দিল আমি তো তোমাকে ঢং করে সিজার করতে বলিনি, যাদের কথাই সিজার করছো যাও তোমার বাবার কাছে গিয়ে হাত পাতো। তখন এক প্রকারের বাধ্য হয়েই বাবার কাছে কল দিয়ে বললাম বাবা আমার কিছু টাকা লাগবে, ডাক্তার দেখানোটা আমার অনেক বেশি জরুরি। তখন বাবা ওই প্রান্ত থেকে আমাকে বলল বিয়ের আগেও তোর খরচ বহন করছি, এখন বিয়ের পরেও কি তোর খরচ আমাকেই বহন করতে হবে? তাছাড়া তোর আরো 2টা অবিবাহিত বোন আছে, তাদের কথাও তো আমার ভাবতে হবে। এবার নিজেরটা নিজে কর, যেহেতু তোকে আমি বিয়ে দিয়ে দিছি তারপর আর তোর উপর আমাদের কোনো দায়িত্ব থাকলো না। বাবার মুখে এরকম কথা শুনে আমি সাথে সাথেই কলটা রেখে দেই আর নীরবে অনেকক্ষণ কান্না করি। আসলে আমি জানি আমার বাবার পরিস্থিতি খুব একটা ভালো না, কিন্তু তারপরে যদি বাবা আমাকে ভালো করেই বলতো যে আমাকে সে টাকা দিতে পারবে না তাহলে হয়তো আমি এতটা কষ্ট পেতাম না। মাঝে মধ্যে খুব মনে হয় মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই মনে হয় সবচেয়ে বড় ভুল। আর এই গল্পটা থেকে আপনারা কি শিখতে পারলেন? আসলে এরকম হাজারো মেয়ে আছে যারা কিনা বাবার বাড়ির পরিস্থিতির কারণে শ্বশুর বাড়িতে যতই অন্যায় অপমান করুক না কেন, যতই নির্যাতন করুক না কেন, তাদের কাছে আর ফিরে যেতে পারে না, সেখানেই আটকে থাকতে পারে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।